ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ডায়াবেটিক রোগীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়তম অবস্থানে রয়েছে। অর্থাৎ ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা দিন দিন ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্সে। আমি নুসরাত দীপা আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর এম সাইফুদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এখন যেহেতু রমজান মাস চলছে, আমরা জানি যে রমজানে বা রমজানের আগের সময়টাতে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি আসলে রোজা রাখতে পারবো কিনা। যদি এখন অলরেডি অনেকগুলো রোজা চলে গেছে, এই মুহূর্তে স্যার আপনার পরামর্শ কি ডায়াবেটিক পেশেন্টদের প্রতি যে রোজা তারা রাখছেন কিন্তু কি কি নিয়মকানুন তাদের মেনে চলা উচিত? হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে এবং RTV এবং নেভিয়ান লাইফ সায়েন্সকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটা করলেন যে ডায়াবেটিস থাকলে রোগীদের একটা কমন জিজ্ঞাসা যে আসলে আমি রোজা রাখতে পারবো কিনা, আমরা সাধারণত রোগীদের সাজেস্ট করি রমজানের অন্তত 3 মাস আগে আপনি আপনার চিকিৎসক অথবা এন্ডোক্রাইনোলজিস্ট যা আপনি চিকিৎসা নিচ্ছেন তার কাছে আপনি জেনে নেবেন রোজা রাখার জন্য আপনার ঝুঁকি কতটুকু। আগে আজ থেকে 5-6 বছর আগে আমরা রোগীদের বলতাম যে আপনি রোজা রাখতে পারবেন, আপনি পারবেন না। কিন্তু এখন কিন্তু ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনে কিন্তু রিকমেন্ডেশন এবং আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ঝুঁকি স্ট্যাটাসটা আমরা অ্যাসেস করি। তো এখানে একটা স্কোরিং সিস্টেম আছে, রোগীদের মানে ডায়াবেটিস, মুখে ওষুধ খায় না, ইনসুলিন পায়, কতদিন পর্যন্ত ডায়াবেটিস, কি কি কোমোবিডিটি, হার্ট, লিভার, কিডনি কি অবস্থা, প্রেগনেন্ট কিনা, নানান জিনিসের উপর ডিপেন্ড করে একটা রিস্ক স্কোরিং করি। আমরা রোগীদের বলে দিই রোজা রাখা আপনার জন্য অল্প ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো রোজা যেহেতু একটু মানুষের একটু আবেগের ব্যাপার, আমরা কাউকে সরাসরি বলি না যে আপনার জন্য রোজা রাখা যাবে না। তো আমরা রোগীদের শুধু বলি আপনার জন্য রোজা রাখাটা অল্প ঝুঁকিপূর্ণ, আপনার জন্য মধ্যম ঝুঁকিপূর্ণ, আপনার জন্য রোজা রাখাটা খুবই ঝুঁকিপূর্ণ। তো তারপর রোগীরা যখন আমাদের দেশের স্বাভাবিক মানুষের যেহেতু একটা আবেগের ব্যাপার, মানুষ বলে স্যার যতটুকু ঝুঁকি হোক আমি রোজা রাখতে চাই, আমরা সেই অনুযায়ী ওষুধপত্র, মেডিকেশন, খাবার দাবার এগুলো অ্যাডজাস্টমেন্ট করে আমরা সাজেশন দিই যাতে কিছুটা নিরাপদে উনি রোজা রাখতে পারে। সাধারণত আমরা 3 মাস আগেই রোগীদের বলি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করি মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার জন্য। আপনার কাছে জানবো, যেহেতু আপনি বললেন খুব চমৎকারভাবে যে যেহেতু রোজা রাখাটা একটা আবেগের বিষয়, আমাদের ইসলামিক একটা ধর্মীয় রীতিনীতি, সবাই কিন্তু রোজাটা রাখতেই চায়, কিন্তু এই যে আপনি ক্যাটাগরির কথাটা বললেন, কাকে কোন ক্যাটাগরিতে আপনারা আসলে ফেলে থাকেন, যে কারা আসলে কম ঝুঁকিতে পড়ে, কারা মধ্যম, কারা সিভিয়ার লেভেলে পড়ে, সেই ঝুঁকিটা যদি আমাদের। হ্যাঁ, ধন্যবাদ। এটা একটা স্কোরিং সিস্টেম আছে। তো আমরা সাধারণত যদি খুব সহজভাবে যদি বলি অল্প ঝুঁকিপূর্ণ যারা ধরেন অল্প সময় ডায়াবেটিস, মুখে ওষুধ খাচ্ছে, ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল, লিভার কিডনিতে কোনো প্রবলেম নাই, হার্টে কোনো অসুবিধা নাই, তাদের জন্য রোজা রাখাটা আসলে খুব কমই ঝুঁকিপূর্ণ। মধ্যম ঝুঁকিপূর্ণ যাদের একটু লম্বা সময় ধরেন 3, 4, 5, 6 বছর পর্যন্ত ডায়াবেটিস আছে, কেউ কেউ সাথে ইনসুলিন পাচ্ছে, কারো কারো দেখা যাচ্ছে যে কিডনি পয়েন্ট একটু বর্ডার লাইন, ফ্যাটি লিভার আছে, অন্য অল্প কোমোবিডিটি আছে, তাদের জন্য মাঝারি ধরনের ঝুঁকিপূর্ণ। একদম ঝুঁকিপূর্ণ হচ্ছে ধরেন যদি রোগী এরকম হিস্ট্রি থাকে যে গত 3 থেকে 6 মাসের মধ্যে রোগী সুগার ডাউন হয়ে গেছে, যেটাতে রিকভার করার জন্য অন্য মানুষের হেল্প পেয়ে গেছে, অথবা সুগার বেড়ে গিয়ে হাইপারগ্লাইসেমিক কিটোএসিডোসিস আমরা যেটা বলি এই ধরনের হিস্ট্রি আছে, বা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের হিস্ট্রি আছে, যা ডায়ালাইসিস পাচ্ছে, যাদের রেনাল ট্রান্সপ্ল্যান্ট করা, এই ধরনের কিছু কিছু রোগীদের জন্য রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের দেশে যখনই রোগীরা, তারপর রোগীরা এসে বলে যেমন ডায়ালাইসিস পাচ্ছে, রোজা রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, স্পেশালি যারা ইনসুলিন পাচ্ছে 2 বেলা, 3 বেলা বা 4 বেলা করে, তবুও রোগীরা বলে যে স্যার আমার ডায়ালাইসিস পাচ্ছে, তবুও আমি রোজা রাখতে চাই। তবু আমরা রোগীদের আবেগের দিকে মূল্যায়ন করি, কারণ হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, আমি যদি মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট না করে দিই, রোগী কিন্তু নিজে নিজেই মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট করে রোজা রাখা শুরু করবে এবং একটা ঝুঁকির মধ্যে পড়বে। আমরা সেই তুলনায় আমরা একটু মানে পেশেন্টের প্রতি সহমর্মী হই। আমরা বলি আপনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনাকে মনিটরিংয়ে থাকতে হবে, একটু ক্লোজ সুপারভিশনে আমরা কিছু রোজা রাখার জন্য, বা কিছু কিছু রোগী এসে বলে যে স্যার আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমি অন্তত 10টা রোজা হলেও রাখতে চাই। তো আমরা তাদের সেইভাবে তাদের মানে যারা অ্যাটেন্ডেন্ট যারা থাকে, ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারা থাকে, তাদেরকে কাউন্সেলিং করে একটু ফ্রিকোয়েন্ট মনিটরিং করে মেডিকেশনটা এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিই যাতে অল্প কিছু রোজাও সে যেটুকু চায় সেটুকু যাতে সে রাখতে পারে।
স্যার আপনি খুব চমৎকার বললেন যে আসলে এই যে কাউন্সিলিং করাটা এটা শুধুমাত্র রোগীর জন্যই গুরুত্বপূর্ণ নয়, পরিবারের সদস্য যারা রয়েছে যারা তার টেক কেয়ার করে থাকে তাদেরও কিন্তু এই বিষয়টা বোঝা উচিত যে তিনি আসলে রোজা রাখার জন্য ততটুকু ফিট কিনা। না, তা তো অবশ্যই ডেফিনেটলি। এবং যেমন হচ্ছে আমি গত সপ্তাহে একজন রোগী দেখলাম, উনি ডায়ালাইসিস পাচ্ছে, রোজা রাখবেই। তো ওনার ফ্যামিলির যে 4 জন মেম্বার আছে 4 জনই আমার কাছে এসেছে যে স্যার আমার বাবা রোজা রাখবেই। তো এখন আমরা সবাই আপনার কাছে শুনতে আসছি যে হাউ ক্যান ইট ক্যান বি মেড এ মিনিমাল সেফ, যে কিছুটা নিরাপদ যাতে থাকে, খুব বড় ধরনের বিপদ যাতে না হয়, সেজন্য আমরা সব পরিবারের সবাই মিলে আপনার কাছে বুঝতে আসছি যে আসলে কিভাবে রাখাটা আমাদের জন্য জাস্টিফাইড হয়। সুতরাং এই যে একটা ব্যাপার, এটা আমাদের অবশ্যই রেসপেক্ট করতে হবে। স্যার আপনি যেহেতু ডায়ালিসিসের বিষয়টা নিয়ে আসলেন, ডায়াবেটিক পেশেন্টদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের কিডনি রিলেটেড প্রবলেমও হয়েছে এবং একটা সময় কিন্তু দেখা যায় যে যাদের আনকন্ট্রোল ক্রিয়েটিনিন থাকে, আনকন্ট্রোল ব্লাড সুগার যাদের থাকে, একটা পর্যায়ে তাদের ডায়ালাইসিস নিতে হয়। এই যে যেটি আপনি বললেন যে ডায়ালাইসিস পেশেন্টদের একটা আবদার থাকে যে আমি রোজা রাখতে পারবো কিনা। আমরা যতটুকু জানি যে সপ্তাহে 2 থেকে 3 বার তাদের ডায়ালাইসিস দিতে হয়। যেই মাঝখানে তারা ডায়ালাইসিসটা নিচ্ছে না, যেদিন নিচ্ছে না সেই দিন কি তারা রোজা রাখতে পারবে? ডায়ালাইসিস পাচ্ছে সপ্তাহে 1বার 2বার 3বার যাই হোক, অথবা রেনাল ট্রান্সপ্লান্ট কিডনি রিলেটেড যদি বলি, এবং সাথে লিভার রিলেটেড যাদের লিভার সিরোসিস আছে তাদের জন্য রোজা রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে তাদের সুগার ফ্ল্যাকচুয়েট হবে অনেক বেশি, কখনো সুগার কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। তো আপনি যেটা জিজ্ঞেস করলেন ডায়ালাইসিস, আমি সাধারণত আমার রোগীদের বলি যারা একদম একান্তই খুব রাখতেই চাই, খুবই ডেডিকেটেড, মোটিভেটেড, যে সপ্তাহে আমি 3 দিন ডায়ালাইসিস পাই, আমি বলি যে বাকি 2 দিনের মধ্যে একদিন রাখলেন, ডায়ালাইসিসের পর একদিন গ্যাপ দিয়ে তারপর আরেকদিন রাখেন। এরকম কিছুটা অল্প সপ্তাহে 2 থেকে 3টা রোজা যদি রাখতে চাই, যদিও উচ্চ ঝুঁকি, তবুও আমরা অনেক সময় রোগীদের রিকোয়েস্টে সাজেস্ট করি মেডিকেশনগুলো ওভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিই। এক হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া একটা এক্সট্রিমলি ডেঞ্জারাস, কারণ সুগার ডাউন হয়ে গিয়ে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হয়ে যেতে পারে, সুগার বেড়ে গিয়েও আবার কিটো অ্যাসিডোসিস হতে পারে। সুতরাং সব দিক বিবেচনা করে খুবই কশাস। এখানে একটা জিনিস একটু বলি আপনাদের, সেটা হচ্ছে অনেক রোগী ধারণা ডায়াবেটিস থেকে আমাদের যে ব্লাড সুগার চেক করি গ্লুকোমিটার দিয়ে, এটা করলে রোজা ভেঙে যাবে, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা বাইতুল মোকাররমে খতিবের মাধ্যমে এবং ইজিপশিয়ান এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমরা রিকমেন্ডেশন নিয়ে এসেছি যে ডায়াবেটিস রোগী রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার চেক করলে রোজার কোনো ক্ষতি হবে না। এইরকম ইসলামী আলেমদের মতামত সহ আমরা রোগীদের এটা কনভিন্স করার চেষ্টা করছি। অনেক সময় দেখা যাচ্ছে রোগী খারাপ লাগছে ঠিক, কিন্তু ব্লাড সুগার চেক করছে না যে আমার রোজাও ক্ষতি হবে। দেখা গেল যে রোজা রেখে ব্লাড সুগার চেক করলে রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভাঙবে না। যাতে যে যখনই রোগী বলছে আমার খারাপ লাগছে তখনই আপনি ব্লাড সুগার চেক করবেন। যদি আপনি ব্লাড সুগার দেখেন যে 3.9 কম অথবা 16.7 বেশি, তাহলে আপনার রোজা ভেঙে ফেলা উচিত। অর্থাৎ এই দুইটা রেঞ্জ আমার মনে হয় ডায়াবেটিক পেশেন্টদের জানাটা খুবই জরুরি, এবং আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা নিশ্চয়ই স্পষ্টত একটা ধারণা পাবে যে রোজা রাখা অবস্থায় তারা ব্লাড সুগারটা চেক করতে পারবে। স্যার এখন একটু আপনার কাছে জানবো, এই যে ব্লাড সুগার চেকের কথা বললেন, একজন ডায়াবেটিক পেশেন্ট রোজা রাখছেন, সুস্থভাবে তিনি রোজা রাখছেন, তারপরও আসলে সপ্তাহে কতবার তার ব্লাড সুগারটা চেক করলে তিনি বুঝতে পারবেন যে তার রোজা রাখা আসলে উচিত পরবর্তী? হ্যাঁ, ধন্যবাদ। আমরা রোজার আগে রোগীদের সাধারণত বলি সপ্তাহে অন্তত 1 দিন হলেও 4 বেলা ডায়াবেটিস চেক করবেন, খালি পেটে, নাস্তা করার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর, রোজার আগে। আর সে যখন রোজা রাখছে তখন তার এই প্যাটার্নটা খাটবে না, তখন আমরা বলি যে ইফতারের 2 ঘন্টা পরে, সেহরি খাওয়ার আগে এবং মিড ডে এবং ইফতারের আগে। কারণ আমরা বলছি দুপুর 12টা থেকে 1টা এবং হচ্ছে ইফতারে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে। তো এটা দিয়ে অনেক সময় দেখা যায় রোগীর কোনো সিমটম হচ্ছে না, কিন্তু রোগীর ব্লাড সুগার অনেক কমে গিয়েছে। এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস বলি। এটা ডায়াবেটিস যাতে লম্বা সময় পর্যন্ত থাকে, সুগার ডাউন হয়ে গেলে রোগী কিন্তু কোনো সিমটম হয় না, যাতে এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস, এটা হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়াচ্ছে। যাতে আমরা রোগীদের বলছি দুপুরের দিকে একবার দেখবেন এবং হচ্ছে ইফতারের আগে একবার দেখবেন, তাই আপনি অ্যাসেস করতে পারবেন আপনার ব্লাড সুগারটা কেমন থাকছে। এবং আগে আমি যেটা বললাম, যদি কোনো কারণে 3.9 কম অথবা 16.7 বেশি হলে রোজা ভেঙে ফেলতে হবে। আমরা সাধারণত রোগীদের সপ্তাহে অন্তত, আমি বলছি সপ্তাহে অন্তত 2 দিন হলেও অন্তত 2 থেকে 3 বার ব্লাড সুগার চেক করবেন, ইফতারের 2 ঘন্টা পরে, সেহরির আগে, মিড ডে এবং ইফতারের জাস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। যেমনটা আপনি বলছিলেন যে যখন ব্লাড সুগারটা কমে যায় তখন অনেক রোগীরা কিন্তু ইগনোর করে থাকে, তারা হয়তো মনে করে থাকে যে রোজা রাখার কারণে হয়তোবা তার দুর্বল লাগছে, কিন্তু তার সিমটম কিন্তু অন্য কিছুর জন্য হতে পারে। এর বাইরে অর্থাৎ উইকনেসের কথা যদি আমরা বলি, উইকনেস ছাড়ার কি কি সিমটম থাকলে তার আসলেই রোজাটা ভেঙে ফেলা উচিত অথবা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? এক হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার যেসব সিমটমগুলো আছে, পালপিটেশন বা বুক ধরফর করা, হাত পা ঘামা, অস্থির লাগা বা অজ্ঞান হয়ে যাচ্ছে রোগী,
এই ধরনের বা জ্ঞান কমে যাচ্ছে, তখনই আমাদের হাইপোগ্লাইসেমিয়ার কথা চিন্তা করতে হবে এবং ব্লাড সুগার চেক করে দেখতে হবে 3.9 কম কিনা, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি। কিন্তু ডায়াবেটিস যাদের লম্বা সময় পর্যন্ত থাকছে তাদের অনেক সময় নিউরোপ্যাথি নামক একটা ম্যানিফেস্টেশন হয়, যেখানে ব্লাড সুগার কমে গেলেও রোগীর সিমটম হয় না। তো ওইসব ক্ষেত্রে কিন্তু আমরা রোগীদের বলি যে আপনার খারাপ লাগুক বা না লাগুক, আপনি সপ্তাহে 2 দিন অথবা 3 দিন রুটিনলি আপনি দুপুর 12টা 1টার দিকে এবং ইফতারের আগে ব্লাড সুগার চেক করে দেখবেন। যেহেতু আপনার রোগীরা অনেক সময় বলে যে স্যার আমি এমনিতেই রুটিন চেক করে দেখি যে 2.9, কিন্তু আমার কোনো খারাপ লাগছিল না। এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস এবং অ্যালার্মিং যে কমে যাওয়ার পর তার কোনো সিমটম হচ্ছে না। এদিকে কিন্তু আবার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, কিছু রোগী আছে এরকম যে ব্লাড সুগার মেপে দেখলো 3.2, তার মানে রোগীর হাইপোগ্লাইসেমিয়া, কিন্তু ইফতার হয়তো আর থেকে 1 ঘন্টা দূরে। তো জ্ঞান যে না আমি আরেকটু অপেক্ষা করি দেখি কেমন হয়। অর্থাৎ এটি করা যাবে না। এই বিষয়টা স্যার আমরা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স। এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর এম সাইফুদ্দিন। আজ আমরা কথা বলছি ডায়াবেটিস রোগীদের করণীয় এই রমজানে। আমরা কথা বলছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ আপনি বলছিলেন যে কিছু কিছু সিচুয়েশন তৈরি হয় যখন হাইপোগ্লাইসেমিয়া অথবা 3.2 এর নিচে যখন ব্লাড সুগার নেমে যায়, তারপরে রোগী বুঝতে পারে না। এটার রিজনটা কি এবং এটা বোঝার আসলে উপায়টা কি? এক হচ্ছে ডায়াবেটিস যাতে লম্বা সময় পর্যন্ত থাকে তখন বডিতে নানা ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুজনিত যে জটিলতা, সেটা একটা সাব ক্লাসিফিকেশন হলো ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি, মানে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম সেটা এফেক্ট হয়ে যায়। যার ফলে রোগীরা হাইপোগ্লাইসেমিয়া হলেও রোগী কোনো, যেমন হচ্ছে একজন মানুষের যখন সুগার ডাউন হয়ে যায় তার বুক ধরফর করবে, অস্থির লাগবে, ঘামাবে, কিন্তু ওইসব রোগীদের কোনো সিমটম হবে না। তো তাদের ক্ষেত্রে উপায় হচ্ছে সময় মতো পরিমাণ মতো খেতে হবে এবং ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার মনিটর করতে হবে। তো অনেক সময় যাদের এরকম ঝুঁকি অত্যন্ত বেশি, সিজিএম বলি আমরা, সিজিএম বডিতে অ্যাটাচ করা যায়। সিজিএম হলে কিন্তু প্রতি 5 মিনিট পর সুগার আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু সিজিএম এখন বাংলাদেশে অ্যাভেলেবল, আমাদের রোগীরা ইউজ করছে, যাতে এইরকম ম্যানিফেস্টেশন থাকে যে ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিক আনওয়ারনেস ডিউ টু ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি। তাদের ক্ষেত্রে আমরা সিজিএম সাজেস্ট করি। সিজিএম রোগীর হাতে লাগিয়ে রাখবে, 5 মিনিট পরই তার মোবাইলে সে ব্লাড সুগার ব্লাড সুগার চেক করতে পারবে। এটা একটা ম্যানিফেস্টেশন। আর যাওয়ার মধ্যে এটা যেহেতু অনেকে অ্যাফোর্ড করতে পারবে না, তাদের ক্ষেত্রে আমরা বলছি ফ্রিকুয়েন্ট ব্লাড সুগার মনিটরিং, এটাই একমাত্র উপায়। আরেকটা জিনিস, ওদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্লাড সুগার খুব টাইট কন্ট্রোল করবো না। যাদের সুগার ডাউন হয়ে গেলেও কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু আমরা খুব টাইট কন্ট্রোল করবো না, কারণ তাদের তাই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি। তাদের ক্ষেত্রে ব্লাড সুগারটা আমরা একটু রিল্যাক্স, আমরা যদি খালি পেটে 6, ভরা পেটে 8 অন্য ব্যক্তিদের রাখতে চাই, তাদের ক্ষেত্রে আমরা খালি পেটে 6 থেকে 7, ভরা পেটে 8 থেকে 10, একটু রিল্যাক্স, মানে একদম টাইট গ্লাইসেমিক কন্ট্রোল আমরা সাধারণত ডিসকারেজ করি এই ধরনের পেশেন্টদের জন্য। তারপরে এই যে আপনি রেঞ্জগুলোর কথা বলছেন, এই রেঞ্জগুলো তো ডেফিনেটলি একজন ডায়াবেটিক পেশেন্টের রমজান শুরু করার আগে বা রোজা রাখার আগে থেকে কিন্তু ভালোভাবে জানা এবং বোঝা উচিত, এবং সেই সাথে পরিবারের সদস্য যারা রয়েছে অবশ্যই। এবং আমরা রোগীদের একটা প্রেসক্রাইব লিফলেট দিয়ে দিই রোজার সময় আপনার কী করণীয়, এবং রোগীরা যখন রোজার 2-3 মাস আগে আমাদের কাছে আসে তখন আমরা রোজার জন্য মেডিকেশন যে অ্যাডজাস্টমেন্ট করে দিই, তখন কিন্তু আমরা এইসব জিনিসগুলোই পেশেন্টদের এডুকেশন দিয়ে দিই। এবং আমি যেমন ঢাকা মেডিকেল কলেজে কাজ করি, ঢাকা মেডিকেল কলেজে আমাদের ডায়াবেটিস এডুকেশন সেন্টার আছে। প্রত্যেকদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টা যতজন রোগী আসে আমরা সবাইকে ডায়াবেটিক এডুকেশন দিয়ে থাকি। মানে এই 1 ঘন্টা পর্যন্ত রোগীদের এডুকেট করা হয় যে ডায়াবেটিস থাকলে মুখের ওষুধ, ইনসুলিন রোজার সময় কীভাবে পরিবর্তন হবে, রোজার সময় কী কী জিনিস ঝুঁকিপূর্ণ, খাবার দাবার, জীবনযাত্রা, ঘুম, এক্সারসাইজে কী পরিবর্তন আসবে। তো প্রতিদিন আনুমানিক 100 জন মানুষ আমাদের এখান থেকে এডুকেশন নিচ্ছে প্রত্যেকদিন, এক্সেপ্ট ফ্রাইডে, প্রত্যেকদিনে আমরা সেটা কন্টিনিউ করছি আমাদের ডিপার্টমেন্টে। তো এইরকম প্রত্যেকটা মেডিকেল কলেজ, বারডেম, বিএমইউ, বিভিন্ন হসপিটালে, প্লাস আমরা যা প্রাইভেট প্র্যাকটিস করছি তাও আমাদের রোগীদের কাউন্সেলিং করছি। তো এই যে চিকিৎসকের সাথে রোগীর যে একটা সমন্বয়ের মাধ্যমে
যে যাতে রোগীটা সেফ এবং নিরাপদে রোজা রাখতে পারে, সেটার জন্য আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি। এখন আপনার কাছে একটু জানবো, যেহেতু আপনি বলছিলেন যে রমজানে দেখা যায় বিভিন্ন ধরনের ডায়াবেটিক পেশেন্টদের সমস্যা হতে পারে যদি তারা সঠিক নিয়ম না মেনে রোজা রাখেন। যেমন রমজানের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পানি খাওয়ার প্রবণতাটা অনেক কম থাকে, যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকা হয়, পানি কম খাওয়া হয়। এক্ষেত্রে কি কি ঝুঁকি হতে পারে? যেমন ডিহাইড্রেশন হয় বা কিটো অ্যাসিডোসিসের কথাও কিন্তু আমরা শুনেছি, সেই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। এক হচ্ছে রোগীদের আমরা যখন এডুকেট করি তখন খাবার দাবার, পানি, এক্সারসাইজ, এগুলো সবগুলো আমরা কাউন্সেলিং করতে পারি। প্রথমে যে পানির কথা যেটা বললেন, এক হচ্ছে রোজার সময় আমরা রোগীদের সাধারণত 2.5 থেকে 3 লিটার করে পানি খেতে বলি। তো এই ক্ষেত্রে সারাদিন যেহেতু সে না খেয়ে থাকছে, ইফতার থেকে সেই মধ্যে আমরা একটু বেশি করে পানি খেতে বলি, যাতে সারাদিন তার ডিহাইড্রেশন, কারণ হচ্ছে ডিহাইড্রেশন হলে কিন্তু ব্লাড প্রেশারও কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, দুর্বলতা হতে পারে। সুতরাং পর্যাপ্ত পানি খেতে হবে। সারা পৃথিবীতে রোজার পরে মানুষের ওজন কমে, ব্লাড সুগার ওয়েল কন্ট্রোল হয়, কিন্তু আমাদের দেশে হচ্ছে তার উল্টা। রোজার পরে এসে রোগীদের ওজন বাড়ছে এবং ব্লাড সুগার আনকন্ট্রোল হচ্ছে। যার ফলে খাবার দাবার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, বিশেষ করে তৈলাক্ত, ভাজা পোড়া, অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার, যেটা খুব মুখরোচক খাবার, যেটা আমাদের দেশে রোজার সময় এটা আমাদের একটা ট্রেডিশন, এটা কালচার বলতে পারেন। তো যার ফলে আমাদের রোগীদের এডুকেট করতে হবে। তো এখন কিন্তু কিছুটা হলেও আমরা যেহেতু কন্টিনিউ বলে যাচ্ছি বছরের পর বছর, কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। এখন অনেক রোগী আছে খুব সচেতন, কিন্তু আমাদের তবু চেষ্টা কন্টিনিউ করে যেতে হবে যাতে কালচারটা, ট্রেডিশনটা কিছুটা পরিবর্তন হয়। রোজার সময় দেখো উচ্চ চিনিযুক্ত এবং হাই ক্যালোরি, বার্ন ফ্যাট, এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করে একটু তাজা ফলমূলের দিকে যদি আমরা একটু বেশি ডেভিয়েট হতে পারি, বা একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স ডায়েটের যদি ডেভিয়েট হতে পারি, তাহলে আমার ধারণা আমাদের রোজার পরে আমাদের রোগীদের আসলে আরো বেটার আমরা একটা আউটকাম দিতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, একটু হাঁটার বিষয়টা জানতে চাই যে রমজানে তো দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তারা একটু কনফিউজ হয়ে যায় যে আমি সুগার কন্ট্রোলের জন্য আমাকে তো হাঁটতে হবে, কিন্তু কখন আমি হাঁটবো? রোজা রেখে তো আমরা আসলে হাঁটার জন্য ডিসকারেজ করে থাকি, কিন্তু ইফতারের পরবর্তী সময়টাতে কখন কত মিনিট হাঁটতে পারলে তারা ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং সেই সাথে সুস্থ থাকবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা সাধারণত রোজার আগে রোগীদের বলি সপ্তাহে 150 মিনিট হাঁটতে হবে, তার মানে প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। রোজার সময় রোগীদের আমরা দিনের বেলা এক্সারসাইজ বা হাঁটতে বারণ করি। আমরা বলি যে আপনি যদি হাঁটতে চান সেটা হচ্ছে ইফতারে 1 থেকে 2 ঘন্টা পরে অথবা তারাবির নামাজের পরে আপনি হাঁটতে পারেন। কিন্তু এখানে আরেকটা কথা আছে, যারা তারাবির নামাজ 20 রাকাত পড়ছে, এটাও কিন্তু একটা গুড এক্সারসাইজের রিপ্লেসমেন্ট হচ্ছে। সুতরাং আমরা রোগীদের বলি যে আপনি যদি 20 রাকাত তারাবি পড়ে থাকেন, আপনার বাড়তি না হাঁটলেও চলবে, কিন্তু আপনি যদি হাঁটতে চান তারাবির আগে অথবা তারাবির পরে আপনি 10-15 মিনিট হাঁটতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার মানে এটা ডিপেন্ড করবে যে তিনি সারাদিনের নামাজ এবং সেই সাথে তারাবির নামাজ সেটার সাথে অ্যাডজাস্ট করে মিনিটটা, এবং হচ্ছে রোজা রেখে দুপুরের পর থেকে হেভি এক্সারসাইজ বা ব্যায়াম করা, এগুলো আমরা সাধারণত ডিসকারেজ করি, কারণ তখন সুগার ডাউন হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। এবং সকালবেলা হাঁটার ব্যাপারে কি বলবেন? সকালবেলা আমরা ব্যায়ামের উদ্দেশ্যে আমরা হাঁটতে সাধারণত বারণ করি, দিনের বেলা আমরা আসলে বারণ করি। যদি কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে চায় সেক্ষেত্রে সেটা আমরা ইফতারের পরেই করতে বলি। আচ্ছা, অর্থাৎ যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা ইফতারের পরে তাকে করতে হবে। ইফতার থেকে সেহরির মধ্যে যে কোনো সময় করাটাই বেটার। অনেক সময় রোগীরা এসে বলে যে আমি সেহরির সময় মসজিদে গিয়ে আমি 10 মিনিট হেঁটে মসজিদে যাই, ওখানে নামাজ পড়ে আবার 10 মিনিট হেঁটে আবার বাসায় আসি। এটা রোগী সুযোগ সুবিধা এবং তার কনভিনিয়েন্স অনুসারে যে কোনো সময় ইফতার থেকে সেহরির মধ্যে সে তার হাঁটা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কন্টিনিউ করতে পারবে। আমরা এখন রমজানের বাইরেও কিছু বিষয় আপনার কাছে জানতে চাই যে এখন আমরা কিন্তু দেখছি যে কম বয়সী যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু প্রি ডায়াবেটিস দেখা দিচ্ছে, এর কারণটা আসলে কি? আমরা ঢাকা মেডিকেল কলেজে একটা গবেষণা করেছি, আমি স্কুলে যেসব বাচ্চা বা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছে তাদের আসলে ডায়াবেটিসের মাত্রা কেমন বা ব্লাড সুগার কেমন, খুবই অ্যালার্মিং দেখা গেল। ওখানে প্রতি 100 জনের মধ্যে 20 থেকে 24টা বাচ্চার মধ্যে প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস আছে, যারা ক্লাস 6 থেকে ক্লাস 9 অথবা 10 পর্যন্ত পড়ছে। তার মানে বাচ্চাদের ক্ষেত্রে আগে একটা ধারণা ছিল যে বাচ্চাদের যে ডায়াবেটিস হয় সেটা টাইপ 1, কিন্তু এখন যে বাচ্চাদের যে ডায়াবেটিস হচ্ছে সেটা টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এটা এক্সট্রিমলি অ্যালার্মিং। আমাদের খাবার তাদের আমরা যতটুকু দেখেছি অধিকাংশই কিন্তু তারা ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগছে। অবশ্যই দেখা যাচ্ছে তাদের ওজন বেশি এবং হচ্ছে তারা খেলাধুলা, বাইরে খেলাধুলা সব ইনডোর গেমস, মোবাইলে খেলছে বা কম্পিউটারে খেলছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, ফাস্ট ফুড জাতীয় খাবার খুবই অ্যাভেলেবল আমাদের সোসাইটিতে, যার ফলে তাদের ওজন বেশি এবং তাদের প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। এটা এক্সট্রিমলি অ্যালার্মিং। একজন বাচ্চা তার 10, 11, 12 বছর বয়স, ক্লাস 6, 7, 8 পড়ছে, তার ক্ষেত্রে ফ্যাটি লিভার, প্রি ডায়াবেটিস, এখন কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। আগে কিন্তু এটা আজ থেকে 5-10 বছর পরেও কিন্তু আমরা দেখতাম না, কিন্তু এখন আমি প্রত্যেকদিন অন্তত 2টা বাচ্চা দেখছি, 1 থেকে 2জন বাচ্চা আমার চেম্বারে আসছে প্রত্যেকদিন। তার মানে সবার চেম্বারে এরকম যাচ্ছে।
তো আমার 50টা রোগীর মধ্যে 2টা বাচ্চা পাচ্ছি যাদের টাইপ 2 ডায়াবেটিস, অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে। এটা খুবই অ্যালার্মিং। আমাদের সমাজে শুধুমাত্র চিকিৎসক না, সবাই আসলে এদিকে একটু নজর দিতে এক্ষেত্রে হবে। তো আসলে অভিভাবকদের ভূমিকাটা অনেক সবার, বেশি স্কুল, গুরুত্বপূর্ণ। অভিভাবক, সরকার, মানে সবাই আমাদের এইদিকে খুবই মানে বেশি নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। জি স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।